আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যা আমার সাথেই ঘটেছিল। এটি কোনো শোনা গল্প নয় যা আমি অন্যের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, বরং আমি নিজে সবকিছু বাস্তবে অনুভব ও উপলব্ধি করেছি। এমন না যে আমি শুধু অনুভব করেছি, বরং এই ঘটনার জন্য আমিও আমার পরিবার যে কঠিন সময় কষ্টের সাথে অতিবাহিত করেছি সেটা বলে বোঝাবার মতো নয়। যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনারাও এই ভয়টাকে অনুভব করবেন বলে আমার ধারণা। ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি খুব টাকাওয়ালা পরিবারেই। যদিও আমার জন্ম গ্রামে হয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি গ্রামের পরিবেশ একদমই পছন্দ করতাম না। আমি সবসময় পড়াশোনার উপর ফোকাস করতাম এবং আমার ইচ্ছা ছিল বড় হয়ে পরিবার নিয়ে শহরে চলে যাব। আমি মা বাবার সঙ্গে এ নিয়ে অনেকবার কথাও বলেছি, কিন্তু তারা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তাই ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পড়াশোনায় মন দেব। আমি আমার ফুল ফোকাস পড়াশোনাতেই দিয়েছিলাম, যেন পড়াশোনা করে শহরে আমি মুভ করতে পারি এবং সেখানেই বিয়ে শাদী করতে পারি। আমি আমার প্রাথমিক শিক্ষাটা গ্রামের স্কুল থেকেই নিয়েছিলাম। এরপর যখন কলেজে ভর্তি হওয়ার সময় এলো তখন আমি ময়মনসিংহের কলেজ বেছে নিলাম। আমার মা বাবার নানান বিরোধিতা সত্ত্বেও আমি জেদ করে আমার কথায় অনড় রইলাম এবং ময়মনসিংহে চলে আসলাম। এখানেই একটি মেসে আমি থাকতে শুরু করলাম এবং পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এরপর আস্তে আস্তে আমি আমার কলেজের পড়াশোনা শহর থেকেই শেষ করলাম। এই সময়ের মাঝে আমার গ্রামে যাওয়া আসা চলতেই থাকলো। কলেজ শেষ করার পর আমি ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিলাম। স্নাতক শেষ হওয়ার পরপরই আমার খুব ভালো একটা চাকরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার পর আমি ঢাকা মুভ করি। চাকরির মাঝে আমি খুব কম সময়ই গ্রামে যেতাম এবং বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম। তারপর এখানে আমার একজন মেয়েকে পছন্দ হয়ে গেল, আর আমি আমার মা বাবাকে না জানিয়েই তার সঙ্গে বিয়ে করে ফেললাম। আমার বিয়ের কথা জানার পর আমার ওপর আমার মা বাবা খুবই নাখোশ হলো। যদিও আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলাম না, কারণ আমি জানতামই যে তারা নিষেধই করবেন। আমার গ্রামে থাকা একদমই ভালো লাগতো না, আর আমার পরিবার চাচ্ছিল আমার বিয়ে নিজেদের পরিবারের কোনো আত্মীয়র মেয়ের সাথে হোক, মানে আমার ভাবির ছোট বোনের সঙ্গে। কিন্তু আমি আগে থেকেই বলেছি, যেহেতু গ্রামে থাকা আমার একেবারেই পছন্দ নয়, সেহেতু আমি গ্রামে বিয়েও করব না। আমার কথা কারো অপছন্দ হলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলতে চাই, যদিও আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে, তবুও গ্রামের মানুষের কিছু কিছু ব্যাপার আমার একেবারেই পছন্দ ছিল না। কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অহংকারের জন্য ছোটখাটো বিষয়গুলোকে বেশ বড় করে তোলা, আর প্রতিটি সমস্যাতেই কুসংস্কারাচ্ছন্নতা এবং কালো জাদু বা জাদুকরিনীর প্রভাব, এই সমস্ত ব্যাপার একদম নিত্য নৈমিত্তিক। আমি ছোটবেলা থেকেই এই পরিবেশ পছন্দ করতাম না। বিয়ে হওয়ার পর আমি ঢাকার একটা বড় সোসাইটিতে একটা বাসা ভাড়া নেই। আম্মু আব্বুকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে তারা রাজি হচ্ছিলেন না। তবে ধীরে ধীরে তারা একটু একটু করে নরম হতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রাগারাগি শেষ করে আমার ভাই, আব্বা, আম্মা সবাই আমার বাসায় আসলেন। আমার ভাই তার পরিবারের সঙ্গে এসেছিলেন। তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম। মনে শান্তিও হলো যে আম্মা আব্বার রাগারাগির অবসান হলো আজ, আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গেই ছিলেন, কিন্তু ভাবির মুড খুব খারাপ ছিল, কারণ তার ছোট বোনের সঙ্গে আম্মা আব্বা আমার বিয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাকে না সালাম দিলেন আর না আমার কোনো কথার উত্তর দিলেন। তার চেহারায় বিরক্তির ছাপ লেগেই রইল। আম্মা এবং আব্বা আমার ভাইয়ের সাথে বাসায় 2 দিন ছিলেন। আমি তাদের নিয়ে অনেক এনজয় করেছি, শহর দেখিয়েছি, নানা জায়গায় ঘুরিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি। আমার জন্য যেন ঈদের সময় এসে গিয়েছিল। এরপর আমার বাসায় 2 দিন থাকার পর তারা আবার গ্রামে চলে গেলেন। একদিন রাতের কথা, আমার মুড সেদিন খুব ভালো ছিল, আর আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। আমরা দুজন বসে গল্প করছিলাম যে বাহ, আম্মা আব্বার রাগ তো শেষ হয়ে গেল। এরপরে আমার স্ত্রী আমাকে বলল, তুমি ওই ছোট মেয়ের ঝুড়িটা দেখেছ? আমি বললাম,
কোনটা? তিনি বললেন, ওই যেখানে আমি আমার চুল রাখি। আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে যখনই তিনি মাথায় ব্রাশ করতেন তখন যেসব চুল পড়ে যেত সেগুলো তিনি একটি ময়লার ঝুড়িতে আলাদা করে রাখতেন। এখনও তিনি বিছানায় বসে ব্রাশ করছিলেন, কিন্তু সেই ঝুড়িটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি জানি না যে তাকে এই টোটকা কে বলেছিল যে সবসময় ভাঙা চুল আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায়ই খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচণ্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুবই ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাঁকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চূড়া বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবেই চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক, আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরও 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা একসাথে খেয়ে বের হব। লামিয়াকে এসব বলে আমি নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন আমি বাড়িতে ফিরলাম এবং বাড়ির বেল বাজালাম তখন ভেতর থেকে কেউ এলো না দরজা খুলতে। মনে হলো হয়তো লামিয়া বাথরুমে আছে বা নামাজ পড়ছে। আমি বাইরে 10-15 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার বেল বাজালাম, তাতেও লামিয়া দরজা খুলতে এলো না। আমি লামিয়ার মোবাইলে কল করলাম, কিন্তু সে ফোন রিসিভ করলো না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মেকানিক নিয়ে এলাম। এরপর দরজার লক খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী মাটিতে
লুটিয়ে পড়ে আছে। লামিয়াকে এইভাবে অসুস্থ অবস্থায় দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলাম এবং তার মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর কি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা সবাই খুব বেশি এক্সাইটেড, কারণ আবারও এয়ারটেল ফিরে এসেছে সেই পুরনো সুর নিয়ে এবং বন্ধুরা হারিয়ে যাচ্ছে ভয়ের রাজ্য অচিনপুরে। যখন তখন প্রত্যেক বৃহস্পতিবার অচিনপুর নিয়ে ফিরে আসি আমরা। আশা করছি অচিনপুরে আপনার সময়টা ভয়ঙ্কর কাটছে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, এবং এই খবরটি হচ্ছে